হ্যালো মাই ডিয়ার্স, ওয়েলকাম টু অভিজ এডুহাব। আমরা এর আগের দিন রেশিওর পার্ট 1 পার্ট 2 করেছিলাম। আমরা আজকে রেশিওর পার্ট 3 নিয়ে এসেছি, অর্থাৎ বাকি যে অঙ্কগুলো রয়েছে রেশিওর থেকে সেগুলো আজকে করব পরপর। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। এর আগের দিন আমরা 22 পর্যন্ত করে ফেলেছিলাম। আজকে আমরা এর পরের থেকে করব। এর পরের কোনটা, এর পরেরটা যদি দেখি তাহলে 23 হতো, 24 হয়েছে। যাই হোক, তো আজকে আমরা 24 থেকে করব। তো এখানে দেখো কি বলেছে, আগে প্রশ্নটা পড়ে নিই একটু। বলেছে একটি শ্রেণীতে বালক এবং বালিকার অনুপাত যথাক্রমে 5:8 এবং মোট ছাত্রছাত্রীর সংখ্যা 156 জন, তাহলে ওই শ্রেণীতে বালিকার সংখ্যা কত? তো মাই ডিয়ার্স, এই অঙ্কটা করার আগে বা এই করার সময় আমি আগে সর্বপ্রথমে বেসিক নিয়মটা শিখিয়ে দিই, তারপর আমি এর স্মার্ট মেথডটাও বলবো। তাহলে আগে বেসিকটা করি। তাহলে বেসিকটা কি বলেছে দেখো, এখানে যেটা বলেছে বালক ও বালিকার অনুপাত। সবসময় মনে রাখবে, যখন কোনো তথ্য অনুপাতে দেওয়া থাকে কখনোই সেটা অরিজিনাল ভ্যালু হয় না। আবার অনেক সময় হতেও পারে, কিন্তু বেশিরভাগ সময় হয় না। তাহলে সেটাকে আমাদের ধরে নিতে হবে। তাহলে আমি যদি ধরি, তাহলে কি ধরলাম, যে বালক রয়েছে সেটা কত, 5x, আর যেটা বালিকা রয়েছে সেটা কত না, বালিকা রয়েছে 8x। তাহলে দেখো এবার বলেছে বালক আর বালিকার মোট পরিমাণ কত হবে। তাহলে মোট যদি বলি, তাহলে মোট হবে কত আমাদের 13x, কারণ দুইটাকে যোগ করলে আমাদের কি হয়, 13x হয়। তাহলে দেখো এবার প্রশ্নে বলেছে যে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 156 জন। তার মানে বুঝতে পারলাম এই 13x সমান সমানই 156। তাহলে x সমান সমান কত হবে, এটা দিয়ে এটাকে কাটলে হয় 12। তাহলে x সমান সমান 12 হয়। তাহলে x সমান সমান কত পেলাম, 12। তাহলে দেখো আমাদের প্রশ্নে বলেছে বালিকার সংখ্যা কত। তাহলে বালিকার সংখ্যাটা আমরা ধরেছিলাম কত, 8x। তাহলে 8 8 তো 8ই থাকছে, আর x এর মান কত, x এর মান 12। তাহলে 8 12 কত হয়, 96। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 96। অপশন এ, অপশন এ হয়ে যাবে আমাদের উত্তর, সঠিক উত্তর। তাহলে এটা হয়ে গেল আমাদের বেসিক। এবার এখানে যদি আমাদের বালকের পরিমাণটা বলতো, তাহলে 5x ছিল। তাহলে x এর মান বসিয়ে দিলেই আমরা 5 12 60 পেয়ে যেতাম, তখন বালক হয়ে যেত 7। আচ্ছা চলো, এবার স্মার্ট মেথডটা একটু দেখে নিই। স্মার্ট মেথডটা একটু দেখে নিই। স্মার্ট মেথডটা কি বলেছে দেখো, স্মার্ট মেথডটা লিখছি। দেখো বলেছে, দেখো এখানে যে বালকের পরিমাণ 5 আর বালিকার 8। তাহলে এই দুটোকে যোগ করি, এটা 5 ইউনিট 8 ইউনিট কত হয়, 13 ইউনিট। এই 13 ইউনিট টোটাল হচ্ছে, কিন্তু প্রশ্ন বলেছে 13 নয় 156। তাহলে আমি বুঝতে পারলাম যে এই যে 156 যেটা আছে সেটা 13 ইউনিটের মান। এবার আমাদের প্রশ্ন বলেছে কি বালিকার পরিমাণ বের করতে। তাহলে বালিকা এখানে কত ছিল, 8 ইউনিট। তো যার মানটা বের করতে হবে সেটা দিয়ে আমরা গুণ করব। তাহলে 8 দিয়ে গুণ করব। তাহলে এই দেখো 13 দিয়ে 156কে কাটলে হয় 12, আর 8 12 হয় 96। তাহলে এটাও আমাদের উত্তর আসলো কত, 96। চলো পরেরটাতে যাই। এবার দেখো 25 নম্বর অঙ্ক কি বলেছে, 2002 টাকা এবিসি এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে তারা যথাক্রমে 3:4:6 অনুপাতে পায়। এ এর প্রাপ্ত টাকা পরিমাণ কত? এ এর টাকার পরিমাণ চেয়েছে। তাহলে এখানেও আমরা যদি স্মার্ট মেথডটা অ্যাপ্লাই করি তাহলে কি হবে দেখো, তাহলে তিনটাকে আমি যদি যোগ করি, যে তারা টাকাটা পাচ্ছে, মোট যেটা পাচ্ছে সেটা কত হচ্ছে, 13 ইউনিট পাচ্ছে। এই 13 ইউনিট পাচ্ছে, এটাই বলেছে প্রশ্নে কত, 2002 টাকা। তাহলে এই যে 2002 টাকা, এটা কার মান, এটা 13 ইউনিটের মান। আমাদের প্রশ্নে বলেছে এ কত টাকা পেয়েছে, তাহলে এ এর মান এখানে কত, 3 ইউনিট। তাহলে যার মান চাইবে তাকে দিয়ে গুণ করব। তাহলে এটা যদি আমরা দেখি ফার্দার, দেখো যে 13 দিয়ে এটাকে যদি কাটি কত হবে, 13 কে 13 70, তারপর হচ্ছে 5 13 65, 52, 4 13 52। তাহলে 154 ইন্টু 3। এবার এটাকে যদি করি 154 ইন্টু 3, তাহলে দেখো 3 15 হয় 45, 450 আর 12, তাহলে হচ্ছে 462। এই 462 হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে এই টাকাটা কে পেয়েছে, এ। তাহলে এটা অপশন কোনটা, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরেরটা একটু দেখি। পরেরটাতে বলেছি দেখো 26 নাম্বার, একটি তরমুজকে 3:5 অনুপাতে ভাগ করা হলো। সেই তরমুজের বড় অংশটিকে আবার পুনরায় 5:7 অনুপাতে ভাগ করা হলো। দেখো আমি ধরলাম যে এইটা একটা তরমুজ ছিল, এই তরমুজটাকে আমরা ভাগ করেছি কিভাবে, 3 আর এটা 5। মানে এটা যদি 3 ইউনিট হয়, এটা 5 ইউনিট, এভাবে। আবার বলেছে কি যে বড় অংশটা, তার মানে বড় অংশ কোনটা, এই যে 5 ইউনিট যেটা সেটা, এই অংশটাকে ভাগ করা হয়েছে কেমন ভাবে, 5:7 অনুপাতে। তা এখানে এবার একটা জিনিস দেখো,
এটা যদি আমরা দেখি যে 7 5 কত হচ্ছে 12 ইউনিট টোটাল, কিন্তু প্রশ্নে আমাদের এটা ছিল কত, বড় অংশটা 5 ইউনিট ছিল। তাহলে 5 ইউনিট 12 ইউনিট কোনোদিনও সমান নয়, কারণ এই অংশটাকে কেটেই তো আমরা এই 5:7 অনুপাত পেয়েছি। তাহলে এখানে আমাদের এই পরিমাণটা আর এই পরিমাণটা সমান করতে হবে। তার জন্য কি করব, দেখো তার জন্য আমি উপরে একটু লিখি, আবার 3:5 লিখলাম, আর এখানে লিখলাম 5:7। তাহলে এটা টোটালটা 12। তাহলে এটা আর এটা, এই 5 আর 12কে যদি সমান করি, তাহলে এখানে 12 দিয়ে আমাকে গুণ করতে হবে, আবার এখানে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলেই দেখো এই টোটালটা হয়ে যাচ্ছে 5 12 7, আর এই টোটালটা হয়ে যাচ্ছে 5 12 7। তাহলে এখানে যদি আমি এই রেশিওর এটাতে যদি 12 দিয়ে গুণ করি, তাহলে এটাকেও 12 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটাকেও আমি 12 দিয়ে গুণ করব। আবার এখানে এটাকে যদি 5 দিয়ে গুণ করি, তাহলে এই 7কেও 5 দিয়ে গুণ করতে হবে, 5কেও 5 দিয়ে গুণ করতে হবে। এরপরে যদি আমি রেশিওটা দেখি, তাহলে কি আসবে, দেখো 3 12 কত হবে, 3 12 হবে আমার 36:5 12 7, আর এটা কত হবে 5 5 25:5 7 35, তাই না? দেখো এই অংশটাই কেটে এটা বানানো হয়েছে। তার মানে এই 60-এর জায়গায় আমি এটা লিখতে পারি। তার মানে আমি যদি এটা লিখি, তাহলে এরকম হয়ে যাবে কি 36:25:35, এটাই হয়ে যাবে আমার অ্যান্সার। তো অ্যান্সার কোনটা, অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন ডি। অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? তাহলে কিভাবে করলাম, কারণ এই অংশটাই সেম ছিল, তাই এটার জায়গায় এই টুকরোটাকেও আমরা লিখতে পারি। হয়ে গেল। চলো পরের অঙ্কে যাই। দেখো এবারে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কোশ্চেন বেসড অন কয়েন্স, মানে মুদ্রা সম্পর্কিত অঙ্ক। এই মুদ্রা সম্পর্কিত অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় মাঝে মাঝেই বলতে কি প্রায় দিয়ে দেয়, পরীক্ষায় দিয়ে দেয় এটা একটা করে। এই অঙ্কটা এতটাই গুরুত্বপূর্ণ। দেখো এই অঙ্ক কিন্তু খুবই সহজ। এটা কি বলেছে একবার পড়ে নিই। একটি ব্যাগে 50 পয়সা, 25 পয়সা, 1 টাকা মুদ্রার অনুপাত যথাক্রমে 5:8:1 হয়, সেই ব্যাগে যদি মোট 55 টাকা থাকে, তাহলে 25 পয়সার মুদ্রার পরিমাণ কত? তো এটা আমাদের চেয়েছে। তাহলে এখানে দেখো, এখানে যদি আমরা করি, তাহলে যা দিয়েছে প্রশ্নে সেটাই করব। প্রশ্নে প্রথমে কি দিয়েছে, প্রথমে দিয়েছে যে টাকার যেটা ছিল, টাকাটা যেটা ছিল, টাকার পরিমাণ, টাকাটা যেটা ছিল, আচ্ছা এটা কেটে দিচ্ছি, টাকা যেটা ছিল সেটা কি ছিল, 50 পয়সা অনুপাত 25 পয়সা অনুপাত 1 টাকা, এই টাকাগুলো ছিল। এবার দেখো এখানে মুদ্রার অনুপাতটা কত ছিল, এখানে লিখলাম আমি মুদ্রার সংখ্যা কত, দেখো মুদ্রার সংখ্যা 5:8:1। এবার দেখো যদি এটা হয়, তাহলে এখান থেকে আমি একটা মূল্য পেয়ে যাব, সেই মূল্যটা কত হবে, সেই মূল্যটা কত হবে, দেখো এই দেখো এখানে যদি আমি এবার দেখি যে আমি মূল্যটা বের করব, মানে মোট টাকাটা, এবার মোট টাকা বা মূল্যটা বের করব। তাহলে দেখো 50 পয়সার 5টা কয়েন, তার মানে কত টাকা হবে, আমি জানি কত টাকা, 2.5 টাকা, 2.5 টাকা হবে, কারণ 2টা 50 পয়সায় হচ্ছে 1 টাকা হয়, তাহলে 4টায় 2 টাকা আর একটা পড়ে থাকবে, তাহলে 2.5 টাকা হচ্ছে। আবার দেখো 25 পয়সার 8টা কয়েন, তার মানে কত টাকা, তার মানে এখানে হচ্ছে 2 টাকা, তাই না? 4টা 25 পয়সার কয়েনে হয় 1 টাকা, তাহলে 8টা এখানে মুদ্রার সংখ্যা ছিল, তাহলে কত হবে, 2 টাকা। আবার দেখো 1 টাকার সংখ্যা কয়টা ছিল, একটা, তাহলে এখানে কত টাকা হবে, 1 টাকা, তাই না? এবার এটাই দেখো, আমরা যদি এখানে টোটালটা করি, টোটালটা কত পাচ্ছি, এখানে 2.5, এখানে 2, এখানে 1, তাহলে 2 2 4 একে 5, 5.5 টাকা টোটাল পেয়ে গেলাম, 5.5 টাকা। দেখো এইটাই যে প্রশ্নে বলেছে 5.5 টাকা নয়, কত টাকা রয়েছে, 55 টাকা। তাহলে এই 55 যেটা আছে সেটাই 5.5-এর মান। তাহলে আমাকে বলেছে 25 পয়সার মুদ্রার পরিমাণ কত। যদি মুদ্রার সংখ্যাটা বলে, তাহলে আমাদের 8 দিয়ে গুণ করতে হবে। আবার যদি বলে যে মুদ্রার টাকার পরিমাণ কত, তাহলে আমাদের সেই টাকাটা দিয়ে গুণ করতে হবে 2 টাকা দিয়ে। তাহলে এখানে আমরা আগে মুদ্রার পরিমাণটা একটা বের করে দেখি, তারপরে দেখি কি হচ্ছে। আচ্ছা দেখো এখানে 8 দিয়ে যদি আমি গুণ করি, তাহলে আমি মুদ্রার পরিমাণটা পেয়ে যাব। তাহলে দেখো মুদ্রার পরিমাণ কি হচ্ছে, এই দশমিক যদি উঠাই দিই, তাহলে উপরে 10 হয়ে যাবে। তাহলে এটা যদি এটা কাটা যাবে, তাহলে 8 10-এ কত হয়, 80। তাহলে মুদ্রার পরিমাণ কতগুলো ছিল, 25 পয়সা, 25 পয়সার 80টি, অপশন ডি, তাই না? তাহলে অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। এবার দেখো মাই ডিয়ার্স, যদি এখানেই বলতো যে মোট মুদ্রার পরিমাণ কত, তাহলে আমরা কি করতাম, তাহলে দেখো এখানে মোট মুদ্রার সংখ্যাটা কত হচ্ছে, তাহলে 8 5 13 আর 1 14, টোটাল 14। তাহলে এই 14 দিয়ে তখন 8-এর জায়গায় 14 দিয়ে গুণ করতাম, তাহলেই আমাদের অ্যান্সার চলে আসতো। আবার যদি বলতো যে এই যে 50 পয়সা রয়েছে, সেই 50 পয়সার কয়েনগুলি মোট কত টাকা রয়েছে,
এখানে আমরা পেলাম 50 পয়সার অনুপাত অনুসারে কত টাকা, 2.5 টাকা। তখন এখানে আমরা 2.5 দিয়ে গুণ করে দিতাম, উত্তর পেয়ে যেতাম। অর্থাৎ আমাদের এখানে এই জিনিসটা আমরা জানি, এবার যেটাই চাইবে সেটা দিয়ে শুধু গুণ করে দেবো, তাহলেই আমাদের অ্যান্সার চলে আসবে। আশা করি বোঝা গেল। চলো পরের অঙ্কটাতে যাই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই যে এই অঙ্কটা 28, এখানে দেখো এখানেও সেম মুদ্রার অঙ্ক বা টাকার অঙ্কটা ছিল, এটাই আছে। এবার দেখো এখানেও সেম বলেছে যে 2 টাকা, 1 টাকা, 50 পয়সা মুদ্রার অনুপাত যথাক্রমে এত এত এত। যদি ব্যাগে মোট 250 টাকা থাকে তাহলে 1 টাকার মুদ্রার পরিমাণ কত। এটাও সেম আগেরটার মতো করেই করতে হবে। তো এই অঙ্কটা মাই ডিয়ার তোমরা একটু বাড়িতে ট্রাই করবে, তাহলে দেখবে পারবে। যদি না পারো ভিডিওটাকে আরেকবার দেখো, এবং আরেকবার দেখে যখন ক্লিয়ার হয়ে যাবে তারপর অঙ্কটা করো, দেখবে যে অঙ্কটা খুব সহজেই হয়ে যাচ্ছে। আচ্ছা পরের অঙ্কটা আছে, এটাও একটা মুদ্রা সম্পর্কিতই অঙ্ক। এটা দেখো এটাতে কি বলেছে, এটাতে আমরা লিখে নিই একটু। তাহলে বলেছে মুদ্রার যে পরিমাণটা সেটা কি কি ছিল, সরি মুদ্রার টাকাটা কি কি ছিল, 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা। আর এখানে কি কি মূল্যের অনুপাত দিয়েছে, এখানে কিন্তু মুদ্রার অনুপাত দেয়নি। তাহলে দেখো এটা আমরা সেম আগেরটার মতোই করেই লিখবো। তাহলে প্রথমেই লিখলাম টাকাটা, তাহলে টাকার অনুপাত কি বলেছে, 1 টাকা অনুপাত 50 পয়সা অনুপাত 25 পয়সা। তো এটা ছিল, দেখো আমাদের সিকোয়েন্সটা আগেরটার মতোই থাকবে। এখানে টাকা, এখানে হবে কি মুদ্রার অনুপাত বা মুদ্রার সংখ্যা, সেটাই অনুপাতে লিখছি আমরা। তাহলে মুদ্রার সংখ্যাটা যেটা সেটা কিন্তু দেয়নি। এবার আমাদের বলে দিয়েছে কি মুদ্রার সংখ্যাটা দেয়নি, কিন্তু আমাদের মুদ্রার সংখ্যা না দিলেও আমাদের মূল্যের অনুপাতটা দিয়েছে। তাহলে মূল্য কত আছে দেওয়া, দেখো মূল্য দেওয়া আছে, এটা হচ্ছে 5 টাকা হলে এটা 3 টাকা হবে, আর এটা হচ্ছে 2 টাকা। তো মাই ডিয়ার্স এবার একটা জিনিস কল্পনা করো, এখানে এখানে কি কল্পনা করব, দেখো এই যে 1 টাকার কয়টা কয়েন থাকলে 5 টাকা হবে। 1 টাকার কয়টা কয়েন থাকলে 5 টাকা হবে, আমরা জানি 5টা কয়েন। তাহলে 1 টাকার 5টা কয়েন থাকলেই 5 টাকা হবে, বোঝা গেল। এবার দেখো 50 পয়সার এখানে কয়টা কয়েন রাখলে 3 টাকা হবে, তাহলে কয়টা, 6টা, তাই না, 6টা হবে। কারণ জানি 2টা 50 পয়সা হয় 1 টাকা, তাহলে এখানে 3 টাকা পেয়েছে, তার মানে 6টা মুদ্রা ছিল, তাই এখানে 3 টাকা হয়েছে। আবার দেখো এখানে 25 পয়সা আছে, বলেছে 25 পয়সার এখানে কয়টা মুদ্রা সংখ্যাটা রাখলে এখানে 2 টাকা আসবে। আমরা জানি 4টা 25 পয়সা হয় 1 টাকা, তাহলে 1 টাকা সমান সমান যদি 4টা মুদ্রা হয় তাহলে 25 পয়সা, তাহলে 2 টাকা হতে গেলে কয়টা লাগবে, 8টা, তাই না। এবার দেখো এখানে টোটাল কি হচ্ছে, 5 6 কত হয়, 5 6 11 আর 8 19, তার মানে টোটাল মুদ্রার সংখ্যাটা কত, 19। কিন্তু দেখো প্রশ্নে বলেছে 19 নয়, প্রশ্নে বলেছে 570টি মুদ্রা রয়েছে, মোট কত ছিল 570। তাহলে কোথাও না কোথাও এই যে 570টা ছিল এটা কার মান, এটা 19-এর মান। এই যে 570 এটা 19-এর মান। তাহলে আমার প্রশ্নে কি চেয়েছে, 50 পয়সার মুদ্রার সংখ্যা কয়টি। দেখো 50 পয়সার এখানে অনুপাত কত ইউনিট পেয়েছি, 6 ইউনিট। তাহলে যেটা চাইবে সেটা দিয়ে গুণ করব, তাহলে এটা সেখানে সেটা দিয়ে গুণ করব, 6 দিয়ে গুণ করব। তাহলে এটা যদি করি, আমরা জানি 19 কত হয়, 57 হয়, তাহলে এখানে হবে 30। তাহলে 3 6 কত হয়, 180। তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যার পরিমাণ কত হবে, 180, তাই না। তাহলে 180টি আসবে। আচ্ছা এখানে এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে একটা অপশন 180 করে নাও। আচ্ছা 1 মিনিট দাঁড়া, আমি একটা অপশন 180 করে দিচ্ছি। এক মিনিট, আমি এটাকে একটা অপশন একটা চেঞ্জ করে দিই, কারণ এটা অপশনটা একটু ভুল আছে। আচ্ছা তাহলে এটাকে আমি করে দিলাম কত, সরি 1 মিনিট, এটাকে আমি এই অপশনটাকে চেঞ্জ করে আমি করে দিলাম যে এটা হচ্ছে আমাদের 180। তাহলে দেখো আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে, অপশন এ। অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার।
আশা করি এটা বোঝা গেল, তাই না? তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হবে? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 180। তাহলে 50 পয়সার সংখ্যা কয়টা ছিল? 180টা ছিল। এবার এভাবেই যদি আমাদের যে কোনোটা চাইতো, যদি বলতো যে 1 টাকার মোট মূল্য কত ছিল, তাহলে এখানে আমরা কত 5 পেয়েছি, তাহলে 5 দিয়ে গুণ করতাম, সেম আগের মতো করি, যেটাই চাইতো আমরা সেটাই দিয়ে শুধু গুণ করতাম, তাহলেই আমরা এই অঙ্কের উত্তরটা পেয়ে যাব। যেটাই চাক না কেন সেটা শুধু এখানে গুণ করবো, এই জায়গাটাতে বসাবো, তাহলেই অ্যান্সার হয়ে যাবে। চলো পরেরটাতে যাই। দেখো 30 নাম্বার, এটা বলেছে কোশ্চেন বেসড অন অ্যাডিশন সাবট্রাকশন, মানে যোগ বা বিয়োগ, কোনো সংখ্যা থেকে যোগ করি বা বিয়োগ করি সেটা সম্পর্কিত অঙ্ক আমাদের বলেছে। এবার এই অঙ্কগুলোকে কিভাবে করব? তো মাই ডিয়ার্স দেখো, এখানে যদি আমরা দেখি প্রথম প্রশ্নটা কি বলেছে, 30 নাম্বার প্রশ্নটা কি বলেছে একটু পড়ি। দুটি সংখ্যার অনুপাত 3:4, যদি সংখ্যা দুটির প্রত্যেকটির সাথে 30 যোগ করা হয় তাহলে নতুন অনুপাত 9:10 হয়। তাহলে মাই ডিয়ার্স আমি আগেই বলেছিলাম যে যেটা রেশিওতে দেওয়া থাকে সেটা আমাদের কি হয়, যেটা রেশিওতে থাকে সেটা কখনোই কিন্তু আমাদের অরিজিনাল ভ্যালু নয়, সেটাকে আমাদের ধরে নিতে হয়। তাহলে সংখ্যা দুটি যদি আমি ধরি তাহলে একটা কি হবে, একটা হবে 3x, আর একটা কি হবে, আর একটা হবে 4x, তাই না? একটা 3x একটা 4x। আমি প্রথমে এটা বেসিকে করাচ্ছি, একদম বেসিক। দেখো বেসিকটা জানলে তোমরা যে কোনো অঙ্ক করতে পারবে, পরবর্তী সময় সমস্যা হবে না। তাহলে দেখো আমি যদি বলি 3x আর 4x, বলেছে প্রত্যেকটির সাথে 30 যোগ করা হয়, তাহলে আমি যদি করি তাহলে 3x এটার সাথে যদি আমি 30 যোগ করি, আরেকটা বলেছে 4x, তাহলে এটাই আমি জানি, এর আগে বলেছিলাম a/b আকারে লিখতে পারি, তাহলে 3x আর একটা হচ্ছে 4x, তাহলে এর সাথেও যদি আমি 30 যোগ করি তাহলে সংখ্যাটা কি হবে, এই সংখ্যাটা হয়ে যাবে 9/10। এটা আমরা পেয়ে গেলাম। এবার এটাকে আমাদের ফার্দার কি করতে হবে, কোনাকুনি গুণ করে কাটাকাটি করতে হবে। এটা যদি আমরা গুণ করি, দেখো আমি এই পরের লাইনটা একটু এখানে লিখছি, তাহলে দেখো কি হবে, 3×10 30x প্লাস 300 সমান সমান 4×9 36x প্লাস 270। এবার দেখো এখানেই যদি আমি করি তাহলে এক্সটাকে ওই দিকে নিয়ে গেলাম, এই এক্সটাকে সমান সমান এই দিকে নিয়ে আসি, আর এই সংখ্যাটাকে এই দিকে, তাহলে এখানে কি থাকছে 300 মাইনাস 270 সমান সমান 36x মাইনাস 30x। এবার এটাকে যদি আমি কাটাকাটি করি কি আসবে, এটা আসবে 30 সমান সমান এটা হচ্ছে 6x। এবার যদি কাটাকাটি করি 6 দিয়ে এটাকে যাবে 5, তাহলে আমার হয়ে যাবে x ইকুয়াল টু 5। এবার x ইকুয়াল টু 5 হয়েছে, বলেছে সংখ্যা দুটি কি কি, তাহলে সংখ্যা দুটি ধরেছিলাম কি, একটা 3x একটা 4x, তাহলে 3x মানে 3 × 5, তাহলে 3×5 কত হয়, 3 × 5 সমান সমান 15, তাহলে একটা সংখ্যা 15 আর একটা কি হবে 4 × 5 সমান সমান 20, তাহলে একটা সংখ্যা 15 হলে আরেকটা 20, তাহলে অপশন বি। তাহলে এটা হয়ে গেল আমাদের বেসিক মেথড। এবার দেখো আমি আরো দুটো এক্সট্রা মেথডে তোমাদের এখন করাবো, সেই মেথডটা কি কি একটু দেখো। চলো একটু নতুন স্লাইড নিয়ে নিই, সেখানে আমি করাচ্ছি। দেখো আমাদের কি ছিল, আমি একটু লিখে দিই সংখ্যা দুইটার অনুপাত কি কি ছিল। প্রথমে অনুপাতটা দেওয়া ছিল যে 3:4, তাই না? তাহলে 3:4 ছিল। তারপরে এখানে কত যোগ করা হয়েছিল আমি একটু লিখে নিই, 30 প্লাস করা হয়েছিল, তারপরে 9:10 হয়েছিল এটা। তাহলে এটাই দেখো আমরা প্রথমে করছি যে এটা রেশিও গ্যাপ মেথডটা আমরা করি, প্রথমে রেশিওর গ্যাপ মেথড। কি মেথড? গ্যাপ। দেখো গ্যাপ মেথড এটা কি বলবো, তাহলে প্রথমে রেশিও কত ছিল 3:4, তারপরে কত ছিল 9:10। এবার দেখো আমরা এই গ্যাপটা দেখবো আগে। তাহলে এখানে দেখো 3 থেকে এটা 9 হয়েছে, কত বেড়েছে, +6 বেড়েছে, বা +6 যোগ করা হয়েছে। এখানে দেখো 4 থেকে 10 হয়েছে, মানে +6 যোগ করা হয়েছে, তাহলে 6 যোগ করা হয়েছে, তাহলে উভয় ক্ষেত্রে সমান যোগ করা হয়েছে, তার মানে এটা আমার ঠিকই আছে, এটা আমার কোনো কিছু করতে হবে না। এবার দেখো বলেছে 6 নয়, প্রশ্নে তো বলেছে 6 যোগ করা হয়নি, প্রশ্নে বলেছে কত 6 ইউনিট নয়, বলেছে 30 যোগ করা হয়েছে। তাহলে এই 6 ইউনিটের মান 30, তাহলে 1 ইউনিটের মান কত হবে, 1 ইউনিটের মান আমি জানি 5। কিভাবে 5, তাহলে আমি এখানে 6 ইউনিটের মান যদি 30 হয়, তাহলে 1 ইউনিটের মান বের করার জন্য 30/6 করতে হবে, তাহলে 5 আসবে, তাহলে 1 ইউনিটের মান 5। এবার বলেছে সংখ্যা দুইটা কি কি, তাহলে একটা সংখ্যা কত ছিল 3, তাহলে 3 ইউনিটের মান কত হবে, 3 × 5 এটা হবে 15, আর 4 ইউনিটের মান কত হবে, 4 × 5, 4 ইউনিট সমান সমান হচ্ছে 4×5 20, তাহলে একটা সংখ্যা 15 আর একটা সংখ্যা 20। এটা হয়ে গেল আমাদের গ্যাপ মেথড। এবার আরেকটা মেথড দেখো, এই মেথডটা একটু শিখে রাখো, এই মেথডটাকে আমি বলছি কি, এটাকে যে ক্রস মেথড। এটা ক্রস মেথড, এটা কি, এটা একটু দেখো। এবার ক্রস মেথডটা একটু দেখো, এটা গ্যাপ মেথড বললো, এটা হচ্ছে ক্রস মেথড। ক্রস মেথড কিভাবে করবো দেখো, প্রথমে যেই অনুপাতটা দেওয়া থাকবে সেটা আগে লিখতে হবে। তাহলে 3:4,
তারপরে যেটা দেওয়া আছে 9:10 এটা লিখলাম। এবার এখানে একটা দাগ দেবো। এবার বলেছে কি যোগ করা হয়েছে কত, আমি জানি এখানেও +3 যোগ করা হয়েছিল, এখানেও +3, যেটা যোগ করতে বলবে সেটা লিখবো। এর পরের কাজ কি, এর পরের কাজ হলো আমাদের এই কোনাকুনি গুণ করা। তাহলে কোনাকুনি যদি গুণ করি 3 × 30 হবে, আমি এখানে লিখছি, আর 4 লং 36 হবে, 4 লং 36। এই যে দুইটা পেলাম, একটা 30 একটা 36, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা নিতে হবে, মানে পার্থক্যটা। তাহলে পার্থক্য কত, এখানে 6, তাহলে আমি পেয়ে গেলাম যে 6 ইউনিট। তাহলে 6 ইউনিট পেয়ে গেলাম। এবার দেখো এর পরের স্টেপে এইটাকে কোনাকুনি আর এইটাকে কোনাকুনি। তাহলে এখানে যদি করি 3 × কত হয় 30, মানে এটা হয়ে যাবে 300, আর এটা কত হবে 3 লং 27, 270। তাহলে এই দুইটারও আমাদের গ্যাপটা নিতে হবে। তাহলে 300 থেকে 270 যদি আমি গ্যাপটা দেখি তাহলে কত আসবে, তাহলে 3 আসবে। তাহলে 6 ইউনিটের মান কত, 30। তাহলে 1 ইউনিটের মান কত হবে, 1 ইউনিট সমান সমান আমার আসবে 5। এবার আমার প্রশ্নে বলেছে সংখ্যা দুইটা, তাহলে একটা ছিল 3 অনুপাত, একটা ছিল 4 অনুপাত। তাহলে 3 এর মান কি হবে, তাহলে 3 এর মান হয়ে যাবে 5 × 3, 3 × 5 = 15। আর 4 এর মান হয়ে যাবে 5 × 4, 4 এর মান হয়ে যাবে 5 × 4, 5 × 4, 4 × 5 = 20। তাহলে একটা হয়ে যাবে 15 আর একটা হয়ে যাবে 20। তাহলে এভাবেও কিন্তু আমরা এই অঙ্কগুলো করতে পারবো। আচ্ছা, এবার চলো পরের অঙ্কটা থেকে। এবার দেখো এখানে সেম একই একটা অঙ্ক দিয়েছে, এবার শুধু বিয়োগ করা। তাহলে একইভাবে আমাদের করতে হবে, দুটি সংখ্যার অনুপাত 7:5। যদি সংখ্যা দুটির প্রত্যেকটির সাথে 40 বিয়োগ করা হয় তাহলে তাদের অনুপাত 27:17 হয়। তাহলে আমরা এবার এখানে দেখি কি কি বলেছে, আমরা গ্যাপ মেথড একবার দেখি, তারপরে আমরা বাকিটাতে যাও একা একাই পারবো। গ্যাপ মেথডটা করি, কারণ গ্যাপ মেথডটা দিয়ে করলে কি তোমাদের বুঝতেও সুবিধা হবে এবং তোমরা খুব সহজেই করতে পারবে, কারণ এরপরে এজ রয়েছে, সেটাও তোমরা গ্যাপিং মেথডে করতে পারবে। দেখো এবার যদি এখানে দেখি তাহলে এখানে 7 থেকে 27, এখানে +20 হয়েছে, আর এখানে 5 থেকে 17 +12 হয়েছে। তার মানে এইখান থেকে, মানে এই সংখ্যা থেকে এই সংখ্যা 20 বাড়লো, এই সংখ্যা থেকে এই সংখ্যা 12 বাড়লো। এটা কখনো সম্ভব? সম্ভব নয়, কারণ এই সংখ্যাটাই যদি 20 বাড়ে, এই সংখ্যাটাও 20 বাড়তে হতো, তাহলে এখানে 12 বেড়েছে। তাহলে এটা কিন্তু আমাদের কখনো সম্ভব নয়। কেন সম্ভব নয়, কারণ দেখো আমি ধরলাম যে একজনের বয়স 7 বছর আর একজনের বয়স 5 বছর। তাহলে এ যদি 20 বছর যায়, এও তো 20 বছর যাবে, তাই না? এ যদি 2012 সালে 7 বছর হয়, তাহলে 2020 সালে কত হবে? তাহলে 2020 মানে 8 বছর বাড়ছে, তাহলে এও 2020 মানে 8 বছরই বাড়বে। সেম এখানেও তাহলে বাড়বে, সেম এখানেও বাড়বে। তাহলে এখানে কিন্তু সেম বাড়ছে না, তাহলে এটা আমাদের সমান করতে হবে। তার জন্য কি করবে, দেখো এই 27 থেকে 17 এটা কত গ্যাপ আছে, 10। আর এখানে 7 থেকে 5 কত গ্যাপ, 2। তাহলে এই 2 আর 10 কোনোদিনও গ্যাপ সমান হয়? সমান নয়। তাহলে এই গ্যাপটা আর এই গ্যাপটা আমাকে সমান করতে হবে। তাহলে সমান করার জন্য আমি দেখো এখানে যদি 5 দিয়ে গুণ করি, তাহলে 5 দুগুণে এটা 10 হয়ে যাবে, এটাও 10, তাহলে আমার সমান হয়ে যাবে গ্যাপটা। তাহলে এখানে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে রেশিওর কোনো একটা জায়গায় যদি আমরা যে সংখ্যা দিয়ে গুণ করবো, তাহলে প্রত্যেকটাতেই সেখানে সেই সংখ্যা দিয়ে, তাহলে এটাকেও 5 দিয়ে গুণ করতে হবে, এটাকেও আমার 5 দিয়ে গুণ করতে হবে। আমি এরপরে যদি দেখি 5 সাথে কত, 5 সাথে কত হয়, 5 সাথে 35 অনুপাত 5 5 25, তাহলে আমার এখানে আসবে 35:25। তাহলে নিচে কত আসছে দেখো, 27:17। তাহলে এবার দেখো 35 থেকে 27 এসেছে, তার মানে -8 হয়েছে। আবার 25 থেকে 17 -8 কি, তাই তো? এটা হয়েছে। আবার দেখো প্রশ্নে আমাদের বলেছে না 8 তো কমেনি, বলেছে 40 বিয়োগ করা হয়েছিল, এই দেখো 40। তাহলে এই 8-এরই মান কত, এই 8-এরই মান 40, তাই না? তাহলে আমি এটাকে যদি এভাবে লিখি এর আগের মতো করে, যে 40 যেটা সেটা কার মান, 8-এর মান। তাহলে 40 হচ্ছে 8-এর মান। তাহলে আমাকে বলেছে সংখ্যা দুটির যোগফল কত। তাহলে দেখো এখানে একবার ভালো করে দেখো যে সংখ্যা দুটার যোগফল চেয়েছে, তাই না? তাহলে সংখ্যা দুইটা আমরা কি কি পেয়েছিলাম, একটা 35 আর একটা 27। তাহলে দুইটাকে যদি যোগ করি তাহলে কত হবে, আমার 60 হবে, 60 হবে। 35 আর 25 যোগ করলে 60, 60। তাহলে এবার কাটাকাটি করলে এটা হয় 5 আসতে 40, আর এই 5 × 7 করলে হয় 5 6 30, 300। তাহলে আমার সংখ্যা দুইটার গুণফল কত আসলো, সরি যোগফল কত আসলো, যোগফল আসলো আমার 30। তাহলে অপশন এ হয়ে গেল আমার এখানে সঠিক উত্তর। আশা করি বোঝা গেল। যদি বিয়োগফল বলতো তাহলে এখান থেকে এটা বিয়োগ করে দিতাম, এই 35 থেকে 25টা বিয়োগ করে দিতাম, বিয়োগ করে যেটা আসতো সেটা এখানে গুণ করে দিতাম, তাহলে সেটার মান হয়ে যেত। এবার পরবর্তী সময় যদি বলতো যে বিয়োগ করার পর তাদের অনুপাত কত হয়েছিল, তাহলে এখানে আমি তাও করতে পারতাম, যে 27 দিয়ে গুণ করে দিলে আমার সংখ্যাগুলো পেয়ে যেতাম, সরি বিয়োগ করার পর সংখ্যাগুলো পেয়ে যেতাম, তাই না? তো এভাবেই আমরা কিন্তু করতে পারবো। পরের অঙ্কটায় দেখো, পরেরটাতেও সেম ভাবে করে দেওয়া হয়েছে। এবার দেখো এই অঙ্কটা জাস্ট একটু অ্যাড করা হয়েছে। কি অ্যাড করা হয়েছে দেখো, আগেরটার মতোই সেম 5:2। যদি সংখ্যা দুটির প্রত্যেকের সাথে 4 বিয়োগ করা হয় তাহলে অনুপাত হয় 9:4। তাহলে এটাই যদি আমি করি তাহলে কিভাবে হবে, দেখো আবার সেম একইভাবে করব আমি। তাহলে 5:2 আর একটা হচ্ছে 9:4। এবার দেখো এখান থেকে
4 হচ্ছে, এখান থেকে +2 সমান করতে হবে, এটা 4 এটা 2 সমান করতে হবে, তাহলে এটার গ্যাপ কত 5 আর এটার গ্যাপ কত 3। তাহলে কিভাবে সমান করবে এখানে দেখো, এই উপরের গ্যাপটা দিয়ে যদি এটাকে গুণ করি 3 আর নিচের গ্যাপটা দিয়ে যদি উপরটাকে গুণ করি তাহলে সমান হচ্ছে, এটা 3 5 15, এটা 3 5 15, তাহলে উপরে কত দিয়ে গুণ করলাম 5 দিয়ে, তাহলে এখানেও 5 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 5 দিয়ে গুণ করতে হবে, আর নিচে কত দিয়ে 3 দিয়ে, তাহলে আমার এটাকেও 3 দিয়ে গুণ, এটাকেও 3 দিয়ে গুণ। এবার যদি এই গুণটা করি, গুণ করার পর আমার কি আসবে দেখো, গুণ করার পর এখানে আসবে 5 5 25, এটা আসবে 5 2 10, তারপরে এটা আসবে 3 লং 27, এটা আসবে 3 4 12। এবার দেখো এখানেও +2 হয়েছে, এবার দেখো এখানেও +2, তার মানে কি এবার আমার রেশিওটা ঠিক আছে। এবার ঠিক আছে মানে দেখো, এবার বলেছে 2 2 তো নয় 4, তাহলে এই 4 যেটা রয়েছে 4 সেটাই কত 2 এর মান, 4 যেটা সেটাই হচ্ছে 2 এর মান, তাহলে 2 4 যেটা রয়েছে সেটাই কার 2 এর মান, 2 এর মান 4। তাহলে এবার আমার বলেছে কি সংখ্যা দুটির পদটা, তাহলে সংখ্যা দুইটা আমরা বের করি, তাহলে একটা সংখ্যা হচ্ছে কি 5 দিয়ে গুণ করব, তাহলে এটা দিয়ে যদি কাটি 2 2 4 5 2 10, তাহলে একটা সংখ্যা হয়ে যাবে আমার 10, আর একটা সংখ্যা কি হবে, তাহলে আর একটা সংখ্যা হবে 4/2 ইন্টু হচ্ছে সরি 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 একটু 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 এখানে দেখো তাড়াতাড়ি করতে, এখানে তো 5 নয়, এখানে আমাদের কত দিয়ে গুণ করতে হবে, এখানে 5 নয় তো, এখানে আমরা এখন পেয়েছি 25, তাহলে 25 দিয়ে করতে হবে, তাহলে 25 দুগুণে হয়ে যায় 50, তাহলে এখানে আমার 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 10 এটা কাটা যাবে, 10 দুগুণে হয়ে যাবে 20, তাহলে একটা সংখ্যা পেলাম কত 50, একটা সংখ্যা 20। তাহলে এই দুইটা সংখ্যা থেকে যদি আমি এবার কি করতে হবে, এই দুইটা সংখ্যা থেকে যদি 5 করে বিয়োগ দিই, তাহলে 5 বিয়োগ দিলে 50 থেকে 5 বিয়োগ দিলে কত হয়, তাহলে 50 থেকে 5 বিয়োগ দিলে 45, আর 25 থেকে যদি আমি 20 থেকে যদি 5 বিয়োগ দিই তাহলে কত পাবো, তাহলে আমি পেয়ে যাব হচ্ছে 15। তাহলে এবার দেখো এটাকে যদি করি 15 দিয়ে এটা কাটা যায়, 3 15 45, যেখানে 1, তাহলে আমার উত্তর হয়ে যাবে 3:1, এটাই হয়ে যাবে আমার সঠিক উত্তর। তাহলে অপশন কোনটা, অপশন এ হয়ে যাবে আমার সঠিক উত্তর। আচ্ছা চলো পরের অঙ্কটাকে আরেকটু করি, পরের অঙ্কটা দেখো। তাহলে মাই ডিয়ার্স এই অঙ্কে কি বলেছে, এখানে সেম বলেছে যে একটি শ্রেণীতে ছাত্র ও ছাত্রীর অনুপাত, এতক্ষণ থেকে কিছু বলেনি, এবার ছাত্রছাত্রী বলে দিয়েছে। শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা বলেছে 450 জন, আরো 40 জন ভর্তি হয়ে, তাহলে ছাত্রছাত্রী অনুপাত কত, তাহলে সেম ভাবে একইভাবে এবার দেখো এখানে 5:4, তাহলে এখানে 5:4, তাহলে মোট সংখ্যা কত হচ্ছে 9, এই 9, তাহলে এই যে 450 জন ছিল এটা কার মান 9 এর মান। এবার তাহলে আমি যদি ছাত্র পরিমাণ বের করি তাহলে 5 দিয়ে গুণ করব, 5 দিয়ে, তাহলে 5 দিয়ে গুণ করলে কি হবে, এটা দেখো 5 লং 45, তাহলে 5 5 25, 250। এবার দেখো 250 জন আমি কি পেলাম, 250 জন ছাত্র পেলাম। এবার ছাত্রীর জন্য কি আলাদাভাবে আমি এখানে গুণ করে বের করবো না, ছাত্রীর জন্য দেখো তোমরা যদি দেখো তাহলে 450 ছিল, 450 মধ্যে 250 জন ওখানে ছাত্র, তাহলে ছাত্রী কত হবে, ছাত্রী নর্মালি 200 জন হয়ে যাবে। এবার বলেছে কি যে 40 জন ছাত্রী ভর্তি হয়, তাহলে 40 জন যদি ভর্তি হয়, দেখো ছাত্র আর ছাত্রীর অনুপাত চেয়েছে, ছাত্র ইস্টু ছাত্রী, তাহলে আগে ছাত্র কত ছিল, ছাত্র 250 250ই থাকবে, কিন্তু ছাত্রী বলেছে 40 জন বেড়েছে, তাহলে আগে ছিল 200 জন এখন 40 জন, তাহলে 240। এটা যদি আমি দেখি এটা এটা কাটা যাবে, তাহলে 25:24, এটাই হয়ে যাবে আমার অ্যান্সার। তো অপশন এ হয়ে গেল আমার সঠিক উত্তর। আশা করি এটাও বোঝা গেল। আচ্ছা চলো এবার তাহলে পরের অঙ্কটা দেখি একটু, পরের অঙ্ক কি বলেছে। হ্যাঁ দেখো এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে আয় ও ব্যয় সম্পর্কিত অঙ্ক দিয়েছে, তাহলে এটাও সেম একইভাবে আমরা করতে পারি। এতক্ষণ থেকে যে নিয়মটা করলাম আমরা বেসিক নিয়ম করেছিলাম, তারপরে ক্রস মেথড পড়েছিলাম, গ্যাপ মেথড করেছিলাম, যে কোনো একটাই আমরা করতে পারি। তাহলে দেখো এখানে যদি আমরা গ্যাপ মেথডই করি তাহলে কি হবে, তাহলে প্রথমেই লিখতে হবে আমার 4:3, তারপর লিখতে হবে 3:2, তাহলে এটা দেখো, তাহলে এখানে দেখো এখানেও -1 হচ্ছে, এখানেও -1, তার মানে রেশিও আমার ঠিক আছে, এটাকে আমার গ্যাপটাকে আর ঠিক করতে হবে না। তাহলে দেখো বলেছে কি প্রত্যেকেই তারা, এটা হয়ে গেল তাদের কি আয়, এই উপরেরটা আয় ছিল আর নিচেরটা ছিল তাদের ব্যয়। তাহলে ইনকাম কত করছে 5000 টাকা, তাহলে দেখো 3 টাকা যদি আয় যদি করে 4 টাকা ও ব্যয় করছে 3 টাকা, তাহলে ইনকাম কত 1 টাকা, সরি সঞ্চয় কত হবে 1 টাকা। আবার 3 টাকা যদি এ আয় করে 2 টাকা খরচ করছে তাহলে সঞ্চয় কত হবে 1 টাকা। তাহলে এই যে এই 1 ইউনিটের মান বলেছে কত, এই 1 ইউনিটের মান প্রশ্নে বলেছে কত 5000 টাকা। তাহলে 1 ইউনিটে যদি 5000 হয় তাহলে তার কি চেয়েছে, আয় চেয়েছে, মাসিক আয়, দুজনের মাসিক আয়। তাহলে এই রামের যে মাসিক আয় সেটা কত ছিল 4 ইউনিট, তাহলে 5 × 4 করব, তাহলে কত হয়ে যাবে 4 5 20, তাহলে এখানে হয়ে যাবে তার 20,000 টাকা।
তাহলে রামের মাসিক আয় কত হলো 20,000 টাকা। আর রহিমের কত, রহিমের যদি করি তাহলে 5কে আমরা 5,000কে 3 দিয়ে গুণ করব। তাহলে 5,000কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে আমার 3 5 15,000। তাহলে আমার 15,000 টাকা কি হচ্ছে, কার আয় ছিল, রহিমের। তাহলে রামের আয় 20,000 আর রহিমের আয় 15,000। তাহলে অপশন ডি এটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো অনেক সময় তোমরা যখন অঙ্কগুলো করবে, যখন একটা আমরা বের করে নিলাম যে 20,000, দেখো অপশনে তুমি একটাতেই পাচ্ছ 20,000 প্রথমটাতে, যেহেতু রাম আগে বলেছে তাহলে রামেরটা আগে চাইবে, তাহলে 20,000, তাহলে এটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তখন আর এই মানটা 15,000টা না বের করলেও চলবে। বোঝা গেল? চলো পরের অঙ্কটাতে যাই। এই অঙ্কটাতেও সেম কি বলেছে দেখো, বিক্রম এবং সুনীলের মাসিক আয়ের অনুপাত যথাক্রমে এত, মাসিক ব্যয়ের অনুপাত এত। যদি বিক্রম মাসে 4,000 টাকা এবং সুনীল মাসে 6,000 টাকা সঞ্চয় করে তাহলে দুজনের মোট মাসিক আয় কত। দেখুন এতক্ষণ থেকে আমাদের ছিল কি আয় আর ব্যয় যেটা ছিল, কিন্তু সঞ্চয় একই ছিল, যে এও 5,000 টাকা এও 5,000। তখন আমরা গ্যাপ মেথড করতাম, কিন্তু এখানে তো আলাদা বলেছে। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা বেসিকটাও করতে পারি অথবা ক্রস মেথড করতে পারি। ক্রস মেথড যদি করি কিভাবে করেছিলাম মনে আছে সবার আশা করি, 4:3 আর একটা হচ্ছে 3:2। যে অনুপাত দিয়েছিল সেটা আমরা লিখতে বলেছিলাম আমি। তারপরে কি করতে বলেছিলাম, তারপরে বলেছিলাম যে যেটা আয় করেছে বা সঞ্চয় করেছে সেটা আমাদের সেখানেই লিখতে হবে। দেখো প্রথমে কে ছিল, বিক্রম। বিক্রম কত, 4,000 টাকা। তাহলে আমার এই নিচেই এখানে লিখতে হবে কত, 4,000 টাকা অনুপাত। এখানে দেখো তারপরে সুনীল কত টাকা বলেছে, 6,000 টাকা। তাহলে এখানে আমি লিখবো 6,000 টাকা তারা সে সঞ্চয় করেছিল। এবার ক্রস মেথডে কি করতাম, কোনাকুনি গুণ। তাহলে দেখো 3 3 9 আর 4 2 8। তাহলে একটা পাবো 9 আর একটা পাবো 8। তাহলে এখানে কত পাচ্ছি, 1 ইউনিট পাচ্ছি। তাহলে 1 ইউনিট পাচ্ছি আমি এখানে, 1 ইউনিট পাচ্ছি। এবার এখানে যদি করি দেখো 4 2 8, এখানে হচ্ছে পেয়ে যাচ্ছি আমি 8,000 আর এখানে 3 6 18,000। তাহলে এখানে যদি আমি দেখি এদের পার্থক্য কত, এদের পার্থক্য হচ্ছে আমি পেয়ে যাচ্ছি 10,000। কারণ 18,000 থেকে 8,000-এর মধ্যে পার্থক্য 10,000 হয়। তাহলে 10,000 পেয়ে যাচ্ছি। তাহলে 1 ইউনিট সমান সমান কত হয়ে গেল আমার হয়ে গেল 10,000। এই 10,000 হয়ে গেল আমার 1 ইউনিট সমান সমান। বলেছে তাদের দুইজনের মোট মাসিক আয় কত। তাহলে দুইজনের মাসিক আয় কত হবে, দেখো একজন করেছে 4 ইউনিট, একজন 3 ইউনিট, তাহলে দুজনে কত 7 ইউনিট। তাহলে এই 7 ইউনিট, তাহলে 1 ইউনিট সমান সমান 10,000 হলে 7 ইউনিট সমান সমান 7 × 10,000। তাহলে কত হবে, 7 10 70, তাহলে 70,000। তাহলে তাদের মোট যে মাসিক আয় সেটা কত হয়ে গেল, 70,000। তাহলে অপশন কোনটা, অপশন বি সঠিক উত্তর, 70,000। এবার যদি ইন্ডিভিজুয়ালি বলতে বিক্রমের আয় কত, তাহলে 4 দিয়ে গুণ করতাম 10,000-কে 40,000। এবং সুনীলের কত, তাহলে সুনীলের 3 দিয়ে গুণ করতাম 30,000 হয়ে যেত। এবার যদি এখানে বলতো যে তাদের মাসিক ব্যয় কত ছিল, তাহলে মাসিক ব্যয় এখানে 3 ইউনিট, তাহলে 1 ইউনিটের মান 10,000 পেয়েছি, তাহলে 3 ইউনিটের মান 30,000 হয়ে যেত, 2 ইউনিটের মান 20,000। তাহলে এভাবেও কিন্তু আমরা সমস্ত কিছু এখান থেকেও বের করতে পারবো। তো আশা করা যায় মাই ডিয়ার্স তোমরা এই ক্লাসটি সবাই বুঝতে পারলে যে এখানে আমি কি করিয়েছি। যদি কোনো জায়গায় অসুবিধা হয় তোমরা আবার প্রথম থেকে আবার আরেকবার দেখো, অবশ্যই করতে পারবে। তো আমাদের এই 35টা অঙ্ক এখানেই রেশিও থেকে শেষ। আমি আশা করছি WBP এর মধ্যে পরীক্ষায় এই 35টার বাইরে কোনো রকম টাইপের পরীক্ষায় প্রশ্ন আসবে না, এটা আমি আশা করছি। এবং যতদূর দেখেছি এর বাইরে আসেনি। তবে আমরা এরপরে এই ক্লাসটা যখনই শেষ হয়ে যাবে টোটাল, এরপরে আমাদের প্রপোর্শন রয়েছে, প্রপোর্শনে 10-15টা অঙ্ক করব। তারপরেই আমরা প্র্যাকটিস সেটে যাব, সেটা প্রিভিয়াস ইয়ার্স বেস। তোমরা দেখতে পাবে যে আগের বছর যে প্রশ্নগুলো সেগুলো এই টাইপ থেকেই এসেছে, এর বাইরের থেকে কোনোটাই আসেনি। তাই তোমরা এই টাইপগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো। আর যদি কেউ আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তাহলে সে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। সেখানে আমি সমস্ত কিছু এই যে পিডিএফগুলো এই সমস্ত পিডিএফ প্রোভাইড করে দেবো। তাহলে তোমরা সেখানে খুব সহজেই সেখানে সেই পিডিএফটা ডাউনলোড করে নিয়ে বারবার প্র্যাকটিস করতে পারবে এবং কোনো সমস্যা হলে সেখান থেকে দেখে নিতে পারবে। এছাড়াও যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, অল নোটিফিকেশন অন করে দাও, যাতে সমস্ত রকম নোটিফিকেশন সবার কাছে সবার আগে পৌঁছায় এবং তাহলেই তোমরা প্রত্যেকটা ক্লাস সবার আগে দেখতে পাবে। আর যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও, কমেন্ট করে দিও যে ক্লাসটি কেমন রাখলো এবং অবশ্যই তোমরা বন্ধুদের কাছে শেয়ার করে দিও। থ্যাংক ইউ, স্টে উইথ মি ফর ইউর বেটার প্রিপারেশন। ওকে বাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।